আজকে একটা নতুন পার্ট শুরু করব, চ্যাপ্টার বলতে পারো। খুব ধীরে ধীরে পড়াবো যাতে করে জিনিসটা তোমাদের মাথার ভেতর ঢোকে। আস্তে আস্তে পড়াবো। আমরা মাঝে মাঝে করি কি, খুব স্পিডে পড়াই, তার ফলে কি হয়, সেই জিনিসটা মাথা থেকে আউট হয়ে যায়। মানে আমি হয়তো কোনো একটা জিনিস বললাম, সেটা মাথা থেকে পুরো বেরিয়ে গেল। এবার যদি খুব আস্তে আস্তে বলি এবং একবারে ভেতরে ঢুকে মাইনিউটলি কি হচ্ছে সেটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় সেটা আরো ভালো বোঝা যাবে, বোধগম্য হবে, তাই তো? তো আজকে আমরা শুরু করব ঘর্ষণ। যদি খুব ভালোভাবে বুঝি এবং আস্তে আস্তে পড়ি, তাহলে জিনিসটা খুব ভালো বোঝা যাবে এবং সেখান থেকে যত রকমের প্রবলেম দেবে বা যত রকমের প্রশ্ন দেবে সেই প্রশ্নগুলো করা যাবে। কিন্তু তার জন্য কি করতে হবে, আমাদেরকে আস্তে আস্তে পড়তে হবে। তোমরা যখন বইও পড়বে তখন তাড়াতাড়ি করে পড়বে না। একটা লাইন ভালো করে পড়ার পর সেটাকে বোঝার চেষ্টা করবে যে সেই লাইনটা কি বলতে চাইছে। কিছুক্ষণ টাইম দেবে, দেখবে সেই লাইনটা থেকে অনেক কিছু জানতে পারছো। ঠিক আছে? তাড়াহুড়া করে পড়লে অনেক সময় একটা লাইন উপর থেকে দেখে মনে হবে যে এটার তো মানে তো সোজা, কিন্তু সেই লাইনটা যখন রিপিট করে পড়বে, দেখবে আরও আস্তে আস্তে পড়বে, তখন দেখবে তার ইন্টারনাল মিনিংটা অনেক গভীর। ওই জন্য কোনো কাজ যখন করবে সেগুলো খুব ধীরে ধীরে করার চেষ্টা করবে। পড়াশোনাটা আর ভালো করে বলবো, লেখার সময় একটু ধীরে ধীরে বুঝে শুনে লিখো, তাহলে জিনিসটা আরও ভালো হবে, তোমাদের বোঝাটাও ভালো হবে। এবং সেক্ষেত্রে তুমি যখন কোনো একটা জিনিস লিখবে বা যখন কোনো প্রবলেম সলভ করবে, তখন দেখবে সেটাও খুব ইজি হবে এবং সেটা তুমি ভালো একবারে অ্যাকুরেটলি উত্তর করতে পারবে। একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে স্পিড আমাদের দরকার। আমরা যখন কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবো তখন আমাদের টাইম লিমিটেড থাকে, সেক্ষেত্রে কি আমি ধীরে ধীরে করবো? এই যে স্পিডে করা, এটা কিন্তু প্রথমেই আসে না। এই স্পিডটা ধরতে গেলে তোমাকে কিন্তু প্রথমে ধীরে ধীরেই পড়তে হয়। এই ধীরে ধীরে পড়তে গিয়ে যখন তোমার পুরো জিনিসটা খুব ভালো বোঝা যায়, মানে বুঝতে পারো, তোমাদের মাথায় যখন ঢুকে যায়, তখন কিন্তু স্পিডটা অটোমেটিক্যালি বাড়ে। ঠিক আছে? যখন যখন দেখবে তোমরা যদি যখন কোনো সাইকেল চালানো শেখো বা মোটর সাইকেল চালানো শেখো, প্রথম সবাই বলে যে ধীরে ধীরে চালাও। এই ধীরে ধীরে ব্যালেন্স করতে 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 দেখবে অটোমেটিক্যালি তোমাদের হাতটা যখন স্থির হয়ে যায় বা ধীর হয়ে যায়, তখন দেখবে তোমাদের ওই জোরে চালাতে অসুবিধা হচ্ছে না। কিন্তু প্রথমেই যদি চালাবার শুরুতেই তুমি যদি মনে করো যে আমি খুব জোরে চালাবো, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। তো চলো আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ঘর্ষণ, বা বলা হয় এটাকে ফ্রিকশন, ইংরেজিতে বলা হয় ফ্রিকশন। ফ্রিকশন জিনিসটা কি বোঝা যাক। ফ্রিকশন ছাড়া আমাদের জীবনযাত্রা চলবে না, আমরা হাঁটতে পারবো না, এটা খেয়াল রাখবেন। আমরা হাঁটতে পারবো না, সাইকেল চালাতে পারবো না, কোনো যন্ত্র চলবে না, ফ্রিকশন ছাড়া কোনো কিছুই চলবে না। দেখো একটা সিম্পল একটা উদাহরণ দেখি। মনে করো কোনো একটা জিনিস আছে, মনে করো টেবিল আছে তোমার বাড়িতে একটা। এবার টেবিলটাকে তুমি ঠেলা মারছো, ঠিক আছে? ঠেলা মারছো, বুঝবে তো? যখন আমি অল্প বল দিয়ে ঠেলছি তখন দেখবো টেবিলটা নড়ছে না। টেবিলটাকে ঠেলতে গেলে কিন্তু আমাদেরকে বল একটা প্রয়োগ করতে হচ্ছে, জোর, বেশ বড় সড়ো জোর একটা বল প্রয়োগ করতে হচ্ছে। বা তুমি মনে করো একটা বড় আলমারি আছে তোমাদের বাড়িতে, এবার আলমারিটাকে হয়তো তুমি নিজে ঠেলতে গেলে টেবিল কিন্তু নড়বে না। তুমি যখন নিজে একটু খুব জোরে বল প্রয়োগ করলে তখন টেবিলটা একটুখানি নড়লো। বা হয়তো দুজনে মিলে যখন টেবিলটাকে ঠেললে তখন টেবিলটা নড়লো। তাহলে এই টেবিলটা প্রথমে নড়ছিল না কেন? তুমি তো একটা বল তো প্রয়োগ করছিলে, তা সত্ত্বেও টেবিলটা নড়ছিল না। তার কারণ কি? নিশ্চয়ই আমি যেদিকে বল প্রয়োগ করছি তার উল্টো দিকে কেউ না কেউ একটা বল প্রয়োগ করছে, তাই তো? আমার বলটাকে তো ব্যালেন্স করতে হবে। আমি কোনো একটা বস্তুকে ঠেলছি, সেই বস্তুটা নড়ছে না, তাহলে নিশ্চয়ই আমি যেদিকে ঠেলছি তার উল্টো দিকে কেউ না কেউ একটা বল প্রয়োগ করছে এবং তার ফলে টেবিলটা নড়ছে না বা আলমারিটা নড়ছে না। আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেল চালাতে চালাতে কি করলে, তুমি প্যাডেল ঘোরানো বন্ধ করে দিলে। কি দেখবে, সাইকেলটা কিছু দূর যাওয়ার পর আপনা আপনি থেমে গেল। তুমি ব্রেক টেপোনি, তাও দেখবে সাইকেলটা কিছু দূর যাওয়ার পর অটোমেটিক্যালি থেমে গেল। তাহলে এখানে থামালোটাকে কেউ না কেউ তো বল প্রয়োগ করেছে, যার জন্য সাইকেলটা থেমে গেল। একটা মনে করো মেঝের উপর,
একটা বস্তু নাও, ঠিক আছে, বস্তুটাকে হালকা একটু ঠেলা মারো, দেখবো বস্তুটা কিছু দূর যাওয়ার পর সেই বস্তুটা থেমে গেল। তারপরে এখানেও নিশ্চয়ই একটা বল আছে যেটা বস্তুটার গতির উল্টো দিকে কাজ করছে এবং যেটা ওই বস্তুটাকে থামাচ্ছে। এই যে গতির উল্টো দিকে বা আমি যেদিকে ঠেলা মারছি তার উল্টো দিকে একটা বল কাজ করছে, এই বলটাকে বলে ঘর্ষণ বল। আমরা আজকে এই ঘর্ষণ বলটা ক্যালকুলেশন করতে শিখবো এবং খুব ভালো করে বুঝতে শিখবো, ঠিক আছে। এখানে দুটো ছবি দেখা আছে, দেখো দেখো এই ছেলেটা বরফের উপর স্কিড করছে, খুব ইজিলি স্কিড করতে পারবে এবং তার পায়ের তলায় এরকম দুটো স্কিড যে যন্ত্র দিয়ে করে, আমি জানি না কি নাম, সেই যন্ত্র লাগানো আছে এবং সে খুব ইজিলি স্কিড করতে পারছে। কিন্তু এই ছেলেটা মাটির মধ্যে স্কিড করতে পারছে না, তার এরকম এত সহজে স্কিড করাটা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে, বুঝতে পারলে? তাহলে বরফের মধ্যে স্কিড করা সোজা, কিন্তু মাটির মধ্যে কেউ স্কিড করতে পারবে না, বুঝতে পারল? এই ছেলেটা দেখো, এই ছেলেটা কি করছে, এই লোকটা কি করছে, এই বস্তুটাকে টানতে চাইছে, কিন্তু লোকটা প্রচুর বল প্রয়োগ করছে কিন্তু টানতে পারছে না, কারণ এই লোকটার তুলনায় এই বস্তুটা অনেক বেশি ভারী। তাহলে নিশ্চয়ই যেদিকে বল প্রয়োগ করছে তার উল্টো দিকে একটা বল কাজ করছে, এই বলটাকে বলে ফ্রিকশন বল। এখানে বরফের মধ্যে স্কিড করতে পারছে কিন্তু মাটির মধ্যে স্কিড করতে পারছে না, কেন? তার কারণ মাটির ঘর্ষণ অনেক বেশি, ঠিক আছে, মাটির ঘর্ষণ অনেক বেশি। হয়ে গেল? তাহলে ঘর্ষণ বল বুঝতে পারলে ঘর্ষণ বল কি জিনিস? তাহলে ঘর্ষণ এমন একটা বল যেটা বস্তুর গতিকে বাধা দেয়, এবং কোনো বস্তু যদি গতিশীল হয়ে যায় সেই গতিটাকে তো বাধা দেবে, এবং কোনো বস্তু যদি গতিশীল না হয় তাহলে তার যে গতির চেষ্টা সেই চেষ্টাটাকেও বাধা দেবে। যেমন আমি টেবিলটাকে ধাক্কা মেরে ঠেলে সরাতে চাইছি কিন্তু টেবিলটা সরছে না, ঘর্ষণ বল তাকে আটকে রেখে দিয়েছে, তার মানে তার গতির যে চেষ্টা সেই চেষ্টাটাকে বাধা দিচ্ছে। অথবা কোনো বস্তু যদি গতিশীল থাকে তার সেই গতিটাকেও বাধা দিচ্ছে। যেমন একটা সাইকেল আমি চালিয়ে ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ পর কি দেখবো, সাইকেলটা গড়াতে 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 কিছুক্ষণ পর থেমে গেল, তার মানে এই যে গতি, এই গতিটাকেও বাধা দিচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। তাহলে ঘর্ষণ এক কথায় বুঝলাম যে ঘর্ষণ গতির চেষ্টাটাকেও বাধা দেয় এবং গতিকেও বাধা দেয়। এবং ঘর্ষণ কোন দিকে কাজ করে? বস্তু যেদিকে গতিশীল হতে চাইছে তার উল্টো দিকে কাজ করে, বা বস্তু যেদিকে গতিশীল হয়ে আছে তার উল্টো দিকে কাজ করে, বুঝতে পারছো? আরো ভালো কথায় যদি বলতে গেলে আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে ঘর্ষণ বল। আপেক্ষিক গতি মানে কোনো বস্তু যখন গতিশীল হচ্ছে তখন হয় মাটির সাপেক্ষে গতিশীল হচ্ছে, তাহলে মাটির সাপেক্ষে তার যে এই যে আপেক্ষিক বেগ সৃষ্টির যে চেষ্টা সেই চেষ্টাটাকে বাধা দিচ্ছে ঘর্ষণ বল। বা যদি কোনো বস্তু গতিশীল হয় তাহলে সেই আপেক্ষিক গতিটাকে বাধা দিচ্ছে এই ঘর্ষণ। তাহলে এই ঘর্ষণ বল কতটা হবে? ঘর্ষণ বলটা তো মেজার করতে হবে, ঘর্ষণ বলটা তো মাপতে হবে। তাহলে ঘর্ষণ বলটাকে মাপবো কি করে? ঘর্ষণ বলের কোনো সূত্র আছে নিশ্চয়ই। আর তুমি একটু ভেবে দেখো দেখিনি, এটা মনে হচ্ছে না যে একটা বস্তু যত বেশি ভারী হবে মাটির মধ্যে সঙ্গে তার ঘর্ষণ তত বেশি হবে? একটা ছোট বস্তুকে আমি ইজিলি টেনে নিয়ে যেতে পারি, কিন্তু সেই বস্তু যদি ভারী হয় তাহলে তাকে টেনে নিয়ে যাওয়া কষ্টকর ব্যাপার। তাহলে নিশ্চয়ই বস্তুটার ভরের সঙ্গে কোথাও সম্পর্ক আছে, বা আমি আরো ভালো করে বলতে পারি বস্তুর ওজনের সঙ্গে সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে ঘর্ষণটা বস্তুর ওজনের উপর নির্ভর করে, কিন্তু আমরা আরেকটুখানি এগোই যে দেখবো যে ওজনের উপর নয়, অন্য আরেকটা জিনিসের উপর নির্ভর করে। কিরকম একটু বোঝো জিনিসটা। মনে করো মেঝের উপর একটা বস্তুকে রাখা আছে এরকম, ঠিক আছে, মেঝের উপর এরকম একটা বস্তু আছে। এবার বস্তুটাকে আমি এইভাবে টানছি এই বল দিয়ে, ঠিক আছে, বস্তুটা এদিকে এগোবার চেষ্টা করবে কিন্তু ঘর্ষণ বল একে বাধা দেবে। এটা আমরা বুঝতে পারলাম যে বস্তুটা যেদিকে যাওয়ার চেষ্টা করবে ঘর্ষণ বল তাকে বাধা দেবে। এবার এই ঘর্ষণ বলটা কার উপর নির্ভর করে মনে করলাম? ওজনের উপর। দেখো ওজনটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে,
ওজন সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে এই ঘর্ষণ বলটা কি বললাম, ওজনের উপর নির্ভর করে। তুমি একটুখানি আরেকটু চিন্তা করো ছবিটাকে, আমি বস্তুটা একই আছে, বলটাকে আমি এইভাবে প্রয়োগ করলাম, তাহলে কি বস্তুটাকে টানা সহজ হবে? এটা অ্যাকচুয়ালি বস্তুকে টানছি, তোমরা এটা কিন্তু পড়েছো আগে যে বস্তুটাকে টানা সহজ না ঠেলা সহজ। বস্তুটাকে টানা সহজ, তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে এমন কিছু হচ্ছে যার জন্য ঘর্ষণটা কমে যাচ্ছে। টানা সহজ মানে কি, ঘর্ষণটা কমে যাচ্ছে। তোমরা আগে কি পড়েছো? আগে পড়েছো যে এই বলটাকে দুটো অংশে ভাগ করো। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই দিকের উপাংশ হবে এফ কস থিটা, আর এই দিকের উপাংশ হবে এফ সাইন থিটা, এইদিকে এম জি। আমরা আগে যেটা পড়েছি, যেটা 9-এ পড়েছো তোমরা, যে এফ এই যে সাইন থিটা উপাংশটা বস্তুটার ওজনটাকে কমিয়ে দেয়, তাই জন্য এফ কস থিটা এই বলটা দিয়ে টানতে সুবিধা হয়। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা সেরকম নয়। নিশ্চয়ই এই এফ সাইন থিটা বলটা ঘর্ষণটাকে কমিয়ে দেয়, ফ্রিকশনটাকে কমিয়ে দেয়। তাহলে ফ্রিকশনটা নিশ্চয়ই ওজনের উপর নির্ভর করে না, তাহলে কার উপর নির্ভর করে? কোনো বস্তুকে যখন মাটির উপর রাখা হয় বা কোনো জিনিসের উপর রাখা হয়, তখন সেই তলটা ঠিক লম্বভাবে বস্তুটার উপর বল প্রয়োগ করে নিউটনের থার্ড ল অনুযায়ী। সে একটা বল প্রয়োগ, তার কারণ বস্তুটাকে যখন এই তলের উপর রেখেছি, বস্তুটা তো একটা নিচের দিকে ওজন দিচ্ছে, ওজন তো একটা বল, কিন্তু বস্তুটা তার জন্য নিচের দিকে ঢুকে যাচ্ছে না। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এই তলটাও বস্তুটার উপর ঠিক বিপরীত দিকে একটা বল প্রয়োগ করছে, এই এনটা। এটার ক্ষেত্রে এই যে লম্ব প্রতিক্রিয়া, এই এনটাকে বলে লম্ব প্রতিক্রিয়া, তলের উপর লম্ব প্রতিক্রিয়া। মনে রাখবে সবসময় যে লম্ব প্রতিক্রিয়াটা তলের সঙ্গে লম্ব হয়। এই ক্ষেত্রে এনটা নিউটনের থার্ড ল অনুযায়ী এম জির সঙ্গে সমান, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমি যদি এনটা বলি এইদিকে, তাহলে এখানে দুটো বল আছে, এন প্লাস এফ সাইন থিটা, এইটা এম জির সঙ্গে সমান। তার মানে এক্ষেত্রে এনটা কত হবে? এম জি মাইনাস এফ সাইন থিটা। অর্থাৎ একটার ক্ষেত্রে এই লম্ব প্রতিক্রিয়া যেটা এন পেয়েছি, সেটা এটার ক্ষেত্রে যে এনটা পেয়েছি তার থেকে কম। এটার ক্ষেত্রে এন এম জি পেয়েছি, কিন্তু এটার ক্ষেত্রে এনটা পাচ্ছি এম জি মাইনাস এফ সাইন থিটা। অর্থাৎ এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়াটা কমে যাচ্ছে। এই লম্ব প্রতিক্রিয়াটা কমে যাচ্ছে বলে ঘর্ষণ বলটা কমে যাচ্ছে, তাই জন্য আমাদের টানতে সুবিধা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের ঘর্ষণটা কম, এখানে ঘর্ষণটা বেশি, তাই জন্য এক্ষেত্রে টানা আমাদের কঠিন, এক্ষেত্রে টানা অনেক সোজা। এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া কমে যাওয়ার জন্য ঘর্ষণ কমে যাচ্ছে, ঘর্ষণ বলা উচিত ঘর্ষণ বল কমে যাচ্ছে। তাহলে আমরা সেখান থেকে কি বলতে পারি, যে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে, ওজনের উপর নির্ভর করে না। লম্ব প্রতিক্রিয়ার এন যে সবসময় এম জির সঙ্গে সমান হবে তা নয়, তার থেকে কম হতে পারে। বুঝে গেছে? তাহলে লম্ব প্রতিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা লম্ব প্রতিক্রিয়া শিখবো। চলো নেক্সট পার্ট দেখি। ব্যাপার হচ্ছে আমরা কি দেখছি, এরকম একটা তল আছে, তলের উপর একটা বস্তু আছে, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমাদের এই তলটাকে যদি দেখি, তাহলে মনে হবে যে এই তলটা তো প্লেন, সমান। মনে করো তোমার সিমেন্টের মেঝে আছে একবারে চকচকে, বা পাথর বাঁধানো একবারে চকচকে মেঝে আছে, তার উপর তুমি একটা বস্তুকে রেখে দিয়েছো। তুমি বলবে আমার যে মেঝেটা আছে সেই মেঝেটা তো একবার প্লেন, একবার চকচক চকচক করছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তুমি যদি অনুবীক্ষণ মাইক্রোস্কোপে দেখো তাহলে দেখবে যে যেখানটায় স্পর্শ করে আছে সেখানটা অ্যাকচুয়ালি এইরকম খাঁজ কাটা, বুঝতে পারলে? অর্থাৎ যে স্থলগুলো আমরা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে প্লেন, সেটা অ্যাকচুয়ালি প্লেন নয়, সেটা এরকম খাঁজ কাটা। যে বস্তুটা রেখেছি সেটাও খাঁজ কাটা, যে তলের উপরে রেখেছি সেই তলটাও খাঁজ কাটা। ফলে কিছু কিছু জায়গায় বস্তুটা তলের উপর স্পর্শ করে আছে, সব জায়গায় স্পর্শ করে নেই। দেখো কয়েকটা জায়গায় টাচ করে আছে, পুরো জায়গায় টাচ করে নেই, এবং খাঁজ 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 করে আটকে আছে। যেখানে যেখানে স্পর্শ করে আছে সেখানকার অণুগুলো, মানে তলের যে কণাগুলো আছে এবং বস্তুর যে কণাগুলো আছে, তারা তো কোনো কোনো জায়গায় টাচ করে আছে। সেখানে সেখানে ওই মলিকিউলগুলোর মধ্যে অণুগুলোর মধ্যে একটা তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বল কাজ করে।
এই তড়িৎচুম্বকীয় আকর্ষণ বলের জন্য যখন আমি বস্তুটাকে গতিশীল করতে চাই, ওই আকর্ষণ বলটা তখন বাধা দেয়। এই টোটাল যে আকর্ষণ বল তার অনুভূমিক বরাবর যে উপাংশ, বুঝতে পারলে, টোটাল আকর্ষণ বলটা পেলাম, মনে করো এইদিকে প্রযুক্ত বল, তার মানে এইদিকে বস্তুটাকে টানছি, তাহলে এর যে আকর্ষণ বল এই তলটা কি করবে, তাকে উল্টো দিকে ঠেলবে, উল্টো দিকে টানবে, ঠেলা তো বলা যাবে না, বলবে যে টানবে, সেই উল্টো দিকে বলটা তার যে অনুভূমিক উপাংশ সেইটাই হচ্ছে ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স, বুঝতে পারলে। তাহলে ঘর্ষণ বল প্রকৃতপক্ষে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, কার কার মধ্যে, যে তলটার মধ্যে রাখা আছে তার মধ্যে যে মলিকুল আছে এবং যে বস্তুটা আছে তার মধ্যে যে মলিকুলগুলো আছে তাদের মধ্যে আকর্ষণ বল, বুঝতে পারলে। তাহলে এই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা কার উপর নির্ভর করে, বস্তুটার ওজনের উপর নয়, বস্তুটার ওজনের উপর নয়। যদিও বস্তুটার ওজনের উপর নির্ভর করে, বুঝতেই পারছো এই বস্তুটা যত চেপে বসে থাকবে এই আকর্ষণ বলটা তত বেশি হবে এবং ঘর্ষণ বলটা বেশি হবে। কিন্তু দেখা যায় এই বস্তুটা কতটা চেপে বসে থাকবে সেটা তলটা কতটা লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে তার উপর নির্ভর করছে, বুঝা গেল। তাহলে এই লম্ব প্রতিক্রিয়াটা তো মাপতে শিখতে হবে আমাকে, যে লম্ব প্রতিক্রিয়াটা কত হবে। অর্থাৎ কোনো তলের উপর কোনো বস্তুকে রাখলে বস্তুটার ওজন নিচের দিকে কাজ করছে, তলটা বস্তুটাকে উপর দিকে ঠেলা মারছে, সেই উপর দিকে যে ঠেলা মারছে সেই বলটা সাধারণত বস্তুর ওজনের সঙ্গে সমান তলের মধ্যে যদি থাকে, কিন্তু সব জায়গায় তলের এই ওজনের সঙ্গে সমান নয়। আমরা সেই লম্ব প্রতিক্রিয়াটাকে ক্যালকুলেশন করতে শিখবো। চল আগে লম্ব প্রতিক্রিয়াটা ক্যালকুলেশন করতে শিখব। লম্ব প্রতিক্রিয়া, যেমন এটার ক্ষেত্রে 1 কেজির একটা বস্তু রেখেছি, তার মানে এর ওজন কত, ওজন হচ্ছে mg, ঠিক আছে, ওজন mg, তাই তো, তাহলে ওজন হচ্ছে mg, g এর মান আমরা 10 নেব, যদি না বলে দেয় তাহলে 10 নেব। তাহলে 10 যদি নিই, m যদি 1 বসাই তাহলে এটা 10 নিউটন হয়ে গেল, ঠিক আছে, 10 নিউটন হয়ে গেল। তাহলে এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া কোন দিকে, উপর দিকে। যখন এই অবস্থায় থাকবে নিউটনের থার্ড ল অনুযায়ী লম্ব প্রতিক্রিয়াটা ওজনের সঙ্গে সমান, তাহলে এই ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া হয়ে গেল কত, 10 নিউটন, বুঝে গেল, সিম্পল জিনিস। এটার ক্ষেত্রে বুঝি, একটা নততলের উপর 1 কেজি বস্তু রাখা আছে, তাহলে এই ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়াটা কত, দেখো ভাগ করতে শেখো। এই কোণটা হচ্ছে থিটা, তাহলে বস্তুর ওজন সবসময় সরাসরি নিচের দিকে কাজ করে, সেটা হচ্ছে mg। তাহলে mg কে দুটো উপাংশে ভাগ করব, এই দিক বরাবর যে উপাংশটা হয় সেটা হচ্ছে mg cos থিটা, ঠিক আছে, বুঝে গেল। কেন বুঝে, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা হবে আমাদের, আর এই কোণটা থিটা হলে থিটা বরাবর উপাংশ cos থিটা হয়, আর এই দিক বরাবর যে উপাংশটা হয় সেটা হচ্ছে mg sin থিটা, বুঝে গেল। এই দিকটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া n, তাহলে এই ক্ষেত্রে n কত হবে, এই ক্ষেত্রে nটা mg cos থিটার উল্টো দিকে আছে, তাহলে এই ক্ষেত্রে নিউটনের থার্ড ল অনুযায়ী nটা হচ্ছে mg cos থিটা, mটা হচ্ছে 1 কেজি, তাহলে 1 × 10 হচ্ছে 10, cos কত, থিটা কত দিয়েছে, থিটা হচ্ছে 37 ডিগ্রি, cos 37 ডিগ্রির মান 4/5, এটা জানা উচিত। cos 37 ডিগ্রি, 37 ডিগ্রি যে সমকোণী ত্রিভুজ সেটা একটু ভালো করে পড়ে নেবে। cos 37 ডিগ্রির মান হচ্ছে 4/5, তাহলে এখানে হলো 10 × 4/5, তার মানে দেখো 5 × 2 = 10, তাহলে 8 নিউটন। তাহলে বস্তু সেমই আছে, 1 কেজি বস্তুই আছে, কিন্তু লম্ব প্রতিক্রিয়া কমে গেছে। লম্ব প্রতিক্রিয়া কমে গেছে মানে ঘর্ষণও কমে যাবে। তাহলে এইখানে বস্তুটা নততলের উপর অতটা চাপ দিচ্ছে না যতটা এখানে দিচ্ছিল, অতটা ভেতরে বসে নেই যতটা এখানে ছিল। অতটা ভেতরে যদি না বসে আকর্ষণ বলটাও কম হবে, ঘর্ষণ বল অটোমেটিক্যালি কমে যাবে, বুঝে গেল, বুঝে গেল তো। চলো এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে বলছে এটা একটা ধরে নাও লিফট, লিফটের উপরে মধ্যে একটা 1 কেজির বস্তু আছে এবং লিফটটা 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে নামছে, ঠিক আছে। নিউটনের থার্ড ল পড়েছো তোমরা, যদি নিউটনের থার্ড ল পড়ে থাকো তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করতে এমন কিচ্ছু সমস্যা হবে না। mg কোন দিকে কাজ করছে, নিচের দিকে, ঠিক আছে। লম্ব প্রতিক্রিয়া ঠিক mgর উল্টো দিকে,
এমজির উল্টো দিকে এই কথাটা বলা ভুল। লম্ব প্রতিক্রিয়া হচ্ছে তলের সঙ্গে লম্ব, যে তলের উপর বস্তুটাকে রাখা হয়েছে সেই তলের সঙ্গে লম্ব প্রতিক্রিয়া সমলম্ব হবে। যেমন এখানে ছিল এইটা তল, লম্ব প্রতিক্রিয়া সবসময় এর সঙ্গে লম্ব। আচ্ছা, এখানে এন আর এমজি কে সমান সমান নয়। যদি সমান হতো তাহলে ত্বরণ থাকতো না, বুঝে গেল? যদি সমান হতো তাহলে ত্বরণ থাকতো না। এক্ষেত্রে নিচের দিকে ত্বরণ আছে, তার মানে এমজি বেশি। কতটা বেশি? এমজি মাইনাস এন পরিমাণ বেশি। তাহলে এখানে এই বস্তুটার উপর নিচের দিকে একটা বল কাজ করছে, এমজি মাইনাস এন পরিমাণ কাজ করছে, তার জন্য এর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে এমজি মাইনাস এন সমান কত হবে? এম এ। লব্ধি বল সমান এম এ আমরা জানি। বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমাকে বার করতে হবে এনটা। এনটা আমি এদিকে নিয়ে আসি, এম এটা ওদিকে নিয়ে যাই। তাহলে এম জি মাইনাস এম এ ইজিক্যাল টু এন। তাহলে এন সমান কি লিখতে পারি? এমটা কমন নিলাম, জি মাইনাস এ। এমটা হচ্ছে 1 কেজি, এমটা হচ্ছে 1 কেজি, জিটা হচ্ছে 10, এটা হচ্ছে 2। তার মানে দেখো কত হলো? 8 নিউটন। অর্থাৎ এক্ষেত্রেও প্রতিক্রিয়া বলটা 8 নিউটন, 10 নিউটন নয় কিন্তু। তাহলে কোন অবস্থাতে আছে সেটা বুঝতে হবে, তারপর আমরা প্রতিক্রিয়া বল বুঝতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, এটার ক্ষেত্রে বার করি। চলো, এমজিটা নিচের দিকে, এতক্ষণ তোমরা বুঝতে পেরে গেছো। এনটা সবসময় তলের সঙ্গে লম্ব। আচ্ছা, এখানে কি এন আর এমজি সমান? এখানে এই লিফটটা কি করছে? এখানে এই লিফটটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের উপরে উঠছে। যদি দুটো সমান হতো তাহলে এর উপর লব্ধি বল শূন্য হয়ে যেত, বস্তুটা উপরে উঠতে পারতো না। কোনটা বেশি? নিশ্চয়ই এনটা বেশি। এনটা বেশি না হলে উপরে উঠবে না। তাহলে লব্ধি বল কত? তাহলে এনটা এমজির থেকে বেশি, লব্ধি বল হচ্ছে এন মাইনাস এমজি। ইজিক্যাল টু কত লিখবো? এম এ লিখবো। লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে এন কত হবে? এমজিটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে এমজি প্লাস এম এ হবে। এমটাকে আমি কমন নিলাম, জি প্লাস এ হবে। এমটা হচ্ছে 1 কেজি, জিটা হচ্ছে 10, এইটা হচ্ছে 2। তার মানে কত হবে? 12 নিউটন। অর্থাৎ এক্ষেত্রে আমি যে প্রতিক্রিয়াটা পাচ্ছি সেটা 10 নিউটন থেকে বেশি। অর্থাৎ এক্ষেত্রে ঘর্ষণ বল আরও বেশি হবে, কারণ এই প্রতিক্রিয়াটার সঙ্গে সমানুপাতিক, দেখবো আমরা। অর্থাৎ এক্ষেত্রে বস্তুটা এই তলের উপর আরও চেপে বসে আছে, অর্থাৎ তাদের খাঁজগুলো অনেকটা ভেতরে ঢুকে গেছে এবং মলিকুলগুলো আরও কাছাকাছি আসছে, তাদের আকর্ষণ বল আরও বেশি হয়ে গেছে। বুঝতে পারলে? তাহলে এটা আমি ক্লিয়ার বুঝতে পারছি যে ঘর্ষণ বলটা এই যে লম্ব প্রতিক্রিয়াটা লিখেছি এর সঙ্গে সম্পর্কযুক্ত। দেখা গেছে যত লম্ব প্রতিক্রিয়া বেশি হবে ঘর্ষণ বলটাও তত বেশি হবে। তাহলে ঘর্ষণ বলটা আমরা বলতে পারি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে ঘর্ষণ বলটা সমানুপাতিক এন লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করে? যেদিকে বস্তু গতিশীল হতে যাচ্ছে বা হওয়ার চেষ্টা করছে বা গতিশীল হয়ে আছে তার উল্টো দিকে। যেমন এই বস্তুটাকে এদিকে আমি বল প্রয়োগ করেছি, তাহলে বস্তুটা এই দিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঠিক তার উল্টো দিকে। এই সারফেস বরাবর এই দিকে ঘর্ষণ বল কাজ করবে, ছোট হাতের এফ দিয়ে লিখব। ঠিক আছে, লম্ব প্রতিক্রিয়া কোন দিকে? যে তলটা আছে সেই তলটার সঙ্গে লম্ব প্রতিক্রিয়া। লম্ব প্রতিক্রিয়া কেন তৈরি হচ্ছে? এক্ষেত্রে বস্তুটা তলের উপর একটা বল প্রয়োগ করছে, এক্ষেত্রে সেটা এমজি। সব বলগুলো ঠিকঠাক এঁকেছি, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের ঘর্ষণ বল, যেটা সমানুপাতি এন। ঠিক আছে, এবার একটু চিন্তা করো, আমি একটা টেবিলকে টানছি, ঠিক আছে, অল্প একটু বল প্রয়োগ করলাম, সেই বস্তুটা নড়ছে না। ঠিক আছে, আরেকটু বল প্রয়োগ করলাম, সেই বস্তুটা নড়ছে না, সেই টেবিলটা নড়ছে না। আরেকটু বল প্রয়োগ করলাম, বস্তুটা নড়ছে না। তার মানে নড়ছে না কেন? তার কারণ ঘর্ষণ বল আটকাচ্ছে। এবার ভাবো দেখি ঘর্ষণ বলটা কি হচ্ছে। মনে করো উদাহরণ সহকারে যে আমি একটা টেবিলকে 1 নিউটন বল দিয়ে টানছি। ঠিক আছে, এই বস্তুটাকে আমি যে বলটা দিয়েছি সেটা 1 নিউটন, কিন্তু সেই বস্তুটা নড়ছে না। তাহলে ঘর্ষণ বলটা কত? ঘর্ষণ বলটা অবশ্যই 1 নিউটন। আমার বলটাকে সে ব্যালেন্স করছে, আমি আবার 2 নিউটন করে দিলাম প্রযুক্ত বলটা।
ঘর্ষণ বল এখন কত? এখনো নড়ছে না, তাহলে নিশ্চয়ই ঘর্ষণ বলটাও 2 নিউটন। আমি প্রযুক্ত বলটাকে 3 নিউটন করলাম, দেখলাম বস্তুটা এখনো নড়ছে না, তাহলে ঘর্ষণ বলটা এখন কত? 3 নিউটন। অর্থাৎ আমি যত বল বাড়াচ্ছি এই ঘর্ষণ বলটাও আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ এই বলটাকে আমি নাম দেবো স্বনিয়ন্ত্রিত বল, নিজে নিজে বাড়ছে। আমি প্রযুক্ত বল বাড়াচ্ছি, ঘর্ষণ বলটা নিজে থেকেই বাড়ছে। বুঝতে পারা গেল? একটু জল খেয়ে নাও, তারপর আবার আমরা চিন্তা করব এই বলটাকে কি বলবো? স্বনিয়ন্ত্রিত বল। কিন্তু এই বলটার একটা সর্বোচ্চ মান আছে। আমি টেবিলটাকে যতই টানবো সে তো নড়বে না এরকম নয়, একটা সময় তো টেবিলটা নড়তে লাগবে। তাহলে নিশ্চয়ই ঘর্ষণ বলটা তখন আর এই টেবিলটাকে বা এই বস্তুটাকে আটকাতে পারছে না। যে সময়টাতে এই ঘর্ষণ বল আর আটকাতে পারবে না, সেই সময়টায় ঘর্ষণ বল তার সর্বোচ্চ মানে পৌঁছায়। সেই সর্বোচ্চটা মানটাকে আমরা বলবো ঘর্ষণ বলের সীমাস্ত মান। বোঝা গেল? এই সীমাস্ত মানটা লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। এটাকে আমরা ওই জন্য এফ এর নিচে এস দেবো, ঠিক আছে? লিমিটিং ফ্রিকশন ইংরেজিতে বলা হয়। তাহলে এই সীমাস্ত ঘর্ষণটা লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। বোঝা গেছে? এবার আমরা জানি যে এটাকে যদি সমান চিহ্ন দিয়ে লিখি তাহলে একটা ধ্রুবক আছে, এটা আমরা জানি, সেটাকে আমরা মিউ দিয়ে লিখবো, মিউ ইন্টু এন। এই মিউটাকে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। যেহেতু বস্তুটা সীমাস্ত ঘর্ষণ পর্যন্ত স্থির থাকে, তার বেশি বল প্রয়োগ করলে গতিশীল হয়, তাই জন্য এই মিউটাকে বলবো আমরা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে ঘর্ষণের সূত্র। আচ্ছা, এখানে শুধু এফ লিখেছি, এখানে এফ এস লিখেছি, দুটোর মধ্যে পার্থক্য। এই এফটা 0 থেকে এফ এস পর্যন্ত হতে পারে, কিন্তু এই সূত্রটা শুধুমাত্র সীমাস্ত ঘর্ষণের জন্য, সর্বোচ্চ ঘর্ষণের জন্য। মনে করো কোনো জায়গায় আমরা ক্যালকুলেশন করে সর্বোচ্চ ঘর্ষণ পেলাম 5 নিউটন, তার মানে এইটা নয় যে এইখানে 5 নিউটন বল কাজ করবে। আমি মনে করি এখানে 2 নিউটন বল প্রয়োগ করলাম, এখানে 5 নিউটন হবে না। আমি যদি এখানে 2 নিউটন দিই, এখানে 2 নিউটনই হবে। আমি যদি 3 নিউটন দিই, এখানে 3 নিউটন হবে। আমি যদি 5 নিউটন দিই এখানে, তাহলে এখানেও 5 নিউটন হবে। এটা পরিবর্তনশীল, কিন্তু এর সর্বোচ্চ মানটা দেবে এই ফর্মুলাতে। এইখানে অনেকজন গোলমাল করে ফেলে। বুঝতে পারলে? চলো নেক্সট আমরা এগোই একটু আস্তে আস্তে। শীত ঘর্ষণ একটা স্বনিয়ন্ত্রিত বল, এটা খুব ভালো একটা এক্সাম্পল। একটা 5 কেজির বস্তু আছে, সেটাকে আমি বিভিন্ন বল দিয়ে টানছি। এই প্রযুক্ত বলটা আমরা এখানে লিখেছি, এইটা হচ্ছে ওই এফ বলটা। 10 নিউটন, 15 নিউটন, 20 নিউটন, 25 নিউটন, 30 নিউটন। সেক্ষেত্রে এফটা কত হবে জানতে চাইছে, ঠিক আছে? এফটা কত হবে জানতে হবে। যখন এটাকে আমাকে জানতে চাইবে তখন আমাকে সীমাস্ত ঘর্ষণটা বার করতে হবে। তাহলে এখানে ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা বার করতে হবে। তাহলে আমরা সূত্র লিখব। আমরা সূত্র শিখে গেছি। সূত্র কি শিখেছি? এফ এস ইজিক্যাল টু মিউ ইন্টু এম। ঠিক আছে? এখানে এইটা হচ্ছে এমজি, এইটা হচ্ছে এন, আর এইটা হচ্ছে ফ্রিকশন, যেহেতু এদিকে বল প্রয়োগ করছি। ঠিক আছে? আমরা এখানে ছবিতেই দেখতে পাচ্ছি যে এনটা এমজির সঙ্গে সমান, নিউটনের থার্ড ল অনুযায়ী। এই এমজিকে ব্যালেন্স করছে প্রতিক্রিয়া বল। তাহলে এখানে মিউ ইন্টু এন এর জায়গায় এমজি লিখি। মানগুলো তো দিয়েই দিয়েছে, মানগুলো বসিয়ে দিই। মিউ হচ্ছে 0.5, এম হচ্ছে 5 কেজি, এখানে এমটা 5 কেজি দিয়েছে, আর জিটা দিয়েছে 10। গুণ করে দেখব 25 নিউটন হচ্ছে এফএস এর মান। অর্থাৎ ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হচ্ছে 25 নিউটন। তার মানে কি এফটা 25 নিউটন? না, এফটা 25 নিউটন না। দেখো আমি 10 নিউটন বল প্রয়োগ করেছি, ঘর্ষণ বল কত হবে? 25 নিউটন হবে। তাহলে তো ওই দিকে চলতে শুরু করবে। তার মানে একটা বস্তুকে টানছে এইদিকে, সে ওইদিকে ছুটছে, এটা তো সম্ভব নয়। এই বলটা আমি যখন 10 নিউটন বল প্রয়োগ করছি তখন এই বস্তুটা নড়বে না, কারণ ঘর্ষণ বলকে আটকিয়ে রেখে দিয়েছে। ঘর্ষণ বলটাও সেম হবে। 15 নিউটন করলাম, গতিশীল হবে? গতিশীল হবে না, কারণ আমাকে এফএস এর মান বলেছে 25 নিউটন। তাহলে 15 নিউটন বল প্রয়োগ করলেও হবে না, নড়বে না। ঘর্ষণ বল 15 নিউটনই হয়ে থাকবে, ব্যালেন্স করে রাখবে যাতে করে না নড়ে।
20 নিউটন, নড়বে না, ঘর্ষণ বল 20 নিউটনই হবে। 25 নিউটন, 25 নিউটনই হবে। কিন্তু যখন আমরা 30 নিউটন করব, প্রযুক্ত বলটা 30 নিউটন করব, তখন ঘর্ষণ বল আর বস্তুটাকে ধরে রাখতে পারবে না, কারণ ঘর্ষণ বল তার সর্বোচ্চ মান 25 নিউটনে পৌঁছে গেছে। এবার বস্তুটা গতিশীল হয়ে যাবে। ঘর্ষণ বল এই 25 নিউটনই থাকবে, 25 নিউটনের থেকে আর বাড়বে না। আমরা পরে দেখবো 25 নিউটন থেকে অ্যাকচুয়ালি একটু কমে যায়, কারণ তখন বস্তুটা গতিশীল হয়ে যায়। অর্থাৎ তখন চলঘর্ষণ কাজ করে। চলঘর্ষণ যখন কাজ করবে তখন ঘর্ষণের মানটা একটুখানি কমে যায়। বোঝা গেছে? স্বনিয়ন্ত্রিত বল নিজে নিজে বাড়ছে আস্তে আস্তে। এটা স্থিত ঘর্ষণের বৈশিষ্ট্য, যে স্থিত ঘর্ষণ বলটা আস্তে আস্তে বাড়তে বাড়তে সর্বোচ্চ মানে পৌঁছায়। কিন্তু আমি ফর্মুলার সাহায্যে যেটা ক্যালকুলেশন করি সেটা সর্বোচ্চ মানটা, সেটা ঘর্ষণ বলটা নয়। সবসময় যে এই বলটাই কাজ করবে সেরকম নয়। বুঝে গেছে? চলো নেক্সট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। বলছে বস্তুটাকে গতিশীল করতে সর্বনিম্ন কত বলের প্রয়োজন? ট্রিকি প্রশ্ন, ট্রিকি প্রশ্ন খুব। এই প্রশ্নটা একটু চিন্তা করো। মনে করো এইদিকে বল প্রয়োগ করেছি এফ, তাহলে আমরা ঘর্ষণ বল জানি, ঘর্ষণ বল ক্যালকুলেশন করতে শিখে গেছি, সরাসরি লিখে দেবো, ঘর্ষণ বলটা বার করবো। তার থেকে বেশি বল প্রয়োগ করলেই আমি বস্তুটাকে গতিশীল করে ফেলবো। চলো বার করি। তাহলে এক্ষেত্রে ছবির একটু আঁকবো। নিচের দিকে এমজি, ওপর দিকে এন, এই দিকে ঘর্ষণ বল এফ। আমি খুব ভালো শিখে গেছি যে এফ সমান এই ক্ষেত্রে মিউ এন। মিউর মান 3/4 দিয়ে দিয়েছে, তাহলে মিউ ইন্টু এন মানে এমজি। ছবিতে আর কোনো ফেচার নেই। মিউ মান হচ্ছে 3/4, এমটা দিয়েছে 4 কেজি, জি এর মান 10, অর্থাৎ 30 নিউটন। অর্থাৎ আমার প্রযুক্ত বলটা যদি 30 নিউটন হয় তাহলেই বস্তুটা গতিশীল হয়ে যাবে। খুব ভালো অ্যান্সার করে এলে তুমি বাড়িতে ভাবলে না আমি এবারে রাইট, একদম ঠিক অ্যান্সার দিয়েছি, তাই না? কিন্তু মুশকিল হচ্ছে এটা ভুল। আমাকে বলেছে সর্বনিম্ন কত বল। আমার এখানে ঘর্ষণ বলটা কত? 30 নিউটন। আমি কোনোভাবে এই ঘর্ষণ বলটাকে কমাতে পারবো? একটু চিন্তা করো। আমি কোনোভাবে এই ঘর্ষণ বলটাকে কমাতে পারবো? বস্তুটাকে না চেঞ্জ করে, তলটাকে না চেঞ্জ করে, প্রযুক্ত বলটাকে চেঞ্জ করে আমাকে ঘর্ষণ বলটা কমাতে হবে। ঘর্ষণ বল যদি কমাতে চায় তাহলে আমাকে এনটা কমাতে হবে, এই এনটাকে কমাতে হবে। তাহলে এনটাকে কমাবো কি করে? দেখো, বলটাকে এই দিকে প্রয়োগ না করে বলটাকে যদি একটা কোণ করে প্রয়োগ করি, এই দিকে প্রয়োগ করলাম না, ঠিক আছে, এই লাইন বরাবর প্রয়োগ করলাম না, এর সঙ্গে একটা থিটা অ্যাঙ্গেল করে প্রয়োগ করলাম, তাহলে কি হবে? বলটার দুটো উপাংশ হবে। এই দিক বরাবর উপাংশ হবে এফ কস থিটা, আর এই দিক বরাবর যে উপাংশটা হবে সেটা হচ্ছে এফ সাইন থিটা। ভেক্টর খুব সুন্দর পড়েছি, দুটো উপাংশে ভাঙা। এই এফ সাইন থিটাটা কি করবে? লম্ব প্রতিক্রিয়াটাকে কমিয়ে দেবে। কি করে কমাবে? দেখো, উপর দিকে দুটো বল আছে, এন প্লাস এফ সাইন থিটা, সেটা ব্যালেন্স করছে কাকে? এমজি কে। দুটো বল ব্যালেন্স করছে এমজি কে, তাহলে এন কত হবে? এমজি মাইনাস এফ সাইন থিটা। আগে ছিল এন সমান এমজি, এখন এনটা কি হলো? এমজি মাইনাস এফ কস সাইন থিটা। বুঝতে পারলে তো? অত সোজা নয় কিন্তু, যেটা আমি করে দিয়েছিলাম। বুঝতে পারলে? লম্ব প্রতিক্রিয়া কমে গেল। লম্ব প্রতিক্রিয়া যদি কমে যায় তাহলে ঘর্ষণ বলও কমে যাবে। বুঝতে পারলে? লম্ব, তাহলে আমাকে সেক্ষেত্রে সর্বনিম্ন বলটা কত হবে সেটা আমি কি করে ক্যালকুলেশন করব? সেটা আমি ক্যালকুলেশন কি করে করবো? তার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা পরের দিন শেখাবো, যে এই কোণটা কত হতে হবে। কিন্তু এই অঙ্কটা আমি বলে দেবো যে অঙ্কটা কি করে করতে হবে। এই থিটাটা যদি ল্যামডা হয়, সে ল্যামডা কি জিনিস? ল্যামডাকে বলা হয় ঘর্ষণ কোণ। তাহলে প্রযুক্ত বলটা মিনিমাম হবে। মানে আমি যে বলটা প্রয়োগ করছি সেই বলটা অনুভূমিকের সঙ্গে যে কোণটা করছে সেটা যদি ঘর্ষণ কোণের সঙ্গে সমান হয় তাহলে সেই প্রযুক্ত বলটা সর্বনিম্ন হবে। এগুলো ঘর্ষণ কোণটা বার করবো কি করে? ঘর্ষণ কোণ বার করার সূত্র আছে।
ঘর্ষণ কোণ বার করতে গেলে আমাকে ব্যবহার করতে হবে tan ল্যামডা ইজ ইকুয়াল টু মিউ। মিউ তো জানি আমরা, 3/4 দিয়ে দিয়েছে, তাহলে ল্যামডা বার করতে পারবো। তাহলে tan ল্যামডা সমান কত হবে? 3/4। 3/4 মানে ল্যামডা হচ্ছে 37 ডিগ্রি। তাহলে আমাকে এই যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে 37 ডিগ্রি। 37 ডিগ্রি কোণ করে প্রয়োগ করতে হবে, বুঝতে পারলে? বুঝে গেল? 37 ডিগ্রি কোণ করে বলটা প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে তাহলে প্রযুক্ত বলের মান কত হবে? আমি যে বলটা প্রয়োগ করব সেই বলটার মান কত হবে? সেক্ষেত্রে আমি যে বলটা প্রয়োগ করব তার মান হবে mg সাইন থিটা। থিটা বলি বা ল্যামডা বলি সেম, ঠিক আছে? mg সাইন থিটা। তাহলে mg সাইন থিটা এই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হয়ে যাবে। তারপরে মানটা কত হবে? mটা হচ্ছে 1, gটা হচ্ছে 10, সাইন থিটাটা হবে সাইন ল্যামডা, থিটার ল্যামডা সেম, সাইন 37 ডিগ্রি। mটা 1 না, 4 কেজি দিয়েছি, ঠিক আছে? তাহলে 4 ইন্টু 10 ইন্টু সাইন 37 এর মান হচ্ছে 3/5। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 3 24 নিউটন। তাহলে এই 24 নিউটন বল প্রয়োগ করলেই বস্তুটা গতিশীল হয়ে যাবে। আমাকে 30 নিউটন বল প্রয়োগ করতে হবে না, 24 নিউটনেই বস্তুটা গতিশীল হবে। কিন্তু তার শর্ত হচ্ছে যে বলটা প্রয়োগ করব সেটা যেন অনুভূমিকের সঙ্গে ঘর্ষণ কোণের সমান করে অ্যাপ্লাই করা হয়। ঘর্ষণ কোণের সঙ্গে যদি সমান করে অ্যাপ্লাই করি তাহলে লম্ব প্রতিক্রিয়াটা কমে যাবে। ওই কোণেই কেন হবে এটা ক্যালকুলেশন করে দেখা গেছে, পরের দিন আমরা দেখাবো ভালো করে। কিন্তু এখন এই সূত্রটাকে মনে রাখবো। সর্বনিম্ন বল এফ মিনিমাম যে বল সেটা হচ্ছে mg সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে ল্যামডা। ঠিক আছে, বুঝতে পেরেছ? একটু আবজা হয়ে থাকলো তো চলো যদি আবজাটাকে একটুখানি পরিষ্কার করি, চলো তাহলে আমার এইখানে ছিল 4 কেজি বস্তু। আমি যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা হচ্ছে অনুভূমিকের সঙ্গে 37 ডিগ্রি কোণ করে। প্রযুক্ত বলটা কত? 24 নিউটন। আমার মিউ কত? 3/4। আমি কি দেখবো, চেক করবো কি? আমি তো প্রথমে দেখছিলাম 30 নিউটন বল প্রয়োগ না করে বস্তুটাকে গতিশীল করা যাচ্ছে না, তাহলে 24 নিউটনে কি করে করা যাবে? তাহলে দেখবো এইদিকে কি কাজ করছে, 40 নিউটন। mg 40 নিউটন, 4 ইন্টু জি, ঠিক আছে? এইদিকে কত বল আছে? 24 cos 37। cos 37 এর মান কত? cos 37 এর মান হচ্ছে 4/5। তাহলে 24 ইন্টু 4/5, তার মানে 24, এটা দেখবেন 9.6 নিউটন হবে। 24 না 9.6 এর ডবল হবে। 8 4 32, 8 2 16, এটা হবে 92.2 নিউটন। ঠিক আছে, এইদিকে কি বল থাকবে? এইদিকে থাকবে 24 সাইন 37। 24 সাইন 37, 24 সাইন 37 এর মান হচ্ছে 24 ইন্টু তোমার 3/5। কত হবে এটা হিসাব করে? 6 4 6 24 4, হাত থাকলো 2, 6 2 12, 13 14, 14.4 নিউটন হবে এই দিক বরাবর। আচ্ছা ভাবো, আমি জানতে চাইছি, আমি এখানে দেখবো যে এই যে এখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা এই বলটার সঙ্গে সমান হচ্ছে, তাহলেই তো গতিশীল হয়ে যাচ্ছে। এখানে n কত হবে? 40 মাইনাস 14.4, তার মানে কত হবে? 6 4 5 5 2 25.6 নিউটন। ঠিক আছে, এইদিকে n প্লাস 14.4 সমান হচ্ছে 40, সেখান থেকে n বার করলাম। ঘর্ষণ বল কত হবে? মিউ ইন্টু n, মিউ কত দিয়েছি? 3/4 ইন্টু 25.6, 4 6 24, 4 4 16, 3 4 12, 2 3 6 18 19, মিলল? ঘর্ষণ বল আর এই বলটা সমান।
ঘর্ষণ বল আর এই বলটা সমান, তার মানে জাস্ট 24 নিউটন বল প্রয়োগ করলে আমার এইদিকে যে বলটা আসবে সেটা ঘর্ষণ বলের সঙ্গে সমান হচ্ছে। দেখো ঘর্ষণ বলটা কমে গেছে, 19.2 হয়ে গেছে। আগে কত ছিল ঘর্ষণ বল? 30 নিউটন ছিল। ঘর্ষণ বলটা কমে গেল। কি করে কমালাম? বলটার ডিরেকশন চেঞ্জ করে, বলটার শুধু ডিরেকশন চেঞ্জ করে আমি লম্ব প্রতিক্রিয়া কমিয়ে দিলাম, তারপরে আমার ঘর্ষণ বল কমে গেল। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক করি, মজার অঙ্ক। বস্তুটিকে ওপর দিকে গতিশীল করতে সর্বনিম্ন কত বলের প্রয়োজন? আমি চাইছি বস্তুটা উপর দিকে উঠুক, এই দিকে উঠুক, এই দিকে যদি উঠুক। ঠিক আছে, চলো আমি আগেই বললাম যে এক্ষেত্রে এই দিকে যে বলটা আছে সেটা হচ্ছে mg cos থিটা, এই দিকে যে বলটা আছে সেটা হচ্ছে mg sin থিটা, তাই না? বলগুলো ভেঙেছিলাম না এই ছবিতে, প্রথমে দেখে নেবে। আর ঠিক এই দিকে আছে n, যেহেতু বস্তুটা উপর দিকে উঠছে সেহেতু এই দিকে আছে ঘর্ষণ বল। তাহলে আমি যে বলটা প্রয়োগ করতে হবে সেইটা মিনিমাম বল হচ্ছে mg sin থিটা প্লাস f। ঠিক আছে, mg sin থিটা প্লাস f, তার মানে mg sin থিটা প্লাস f মানে মিউ n। এক লাইনে লিখি, n মানে mg cos থিটা, তাহলে মিউ mg cos থিটা। mg কমন নিলাম, sin থিটা প্লাস মিউ cos থিটা। ঠিক আছে, মানগুলো বসাই। m হচ্ছে 1 কেজি, তাহলে 1 × 10, সাইন থিটা হচ্ছে সাইন 53 ডিগ্রি, তাহলে 53 ডিগ্রি, প্লাস মিউটা হচ্ছে 3/4 cos 53 ডিগ্রি। ঠিক আছে, চলো এটা 10 হলো। সাইন 53 ডিগ্রির মান হচ্ছে, সাইন 53 ডিগ্রির মান হচ্ছে 4/5 প্লাস 3/4 cos 53 ডিগ্রির মান হচ্ছে 3/5 হলো। চলো চলো 10টা থাকলো, 10টা থাকলো। 9/20 4/5 প্লাস 9/20 সমান 10 ইন্টু, এটা কত হবে? 20 লসাগু হবে। 4 × 4 = 16 প্লাস 9 25/20। ঠিক আছে, 4 × 4 = 16 প্লাস 9 25/20, 0 0 কাটলাম, 25/2 মানে 12.5 নিউটন। তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাকে যে বলটা প্রয়োগ করতে হবে মিনিমাম যে বলটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 12.5 নিউটন। কিন্তু আবার সেই ট্রিক আছে, এবার সেই ট্রিকটা যদি প্রয়োগ করি, আগের মতন যদি ট্রিকটা প্রয়োগ করি, তাহলে বলটা এইদিকে হবে না। আমাকে যখন ন্যূনতম বল ক্যালকুলেশন করতে হবে তখন এইভাবে বল প্রয়োগ করলে হবে না, তাহলে আমাকে আবার আগের মতন এই দিক বরাবর বল প্রয়োগ করতে হবে। তার ফর্মুলা হচ্ছে F = mg sin থিটা প্লাস ল্যামডা। থিটা কোনটা? থিটা হচ্ছে নততলের কোণটা, এইটা থিটা। আর ল্যামডা কোনটা? ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ। কি করে বার করবো? tan ল্যামডা সমান মিউ। মিউ বলেছে 3/4, তাহলে ল্যামডা কত হবে? 37 ডিগ্রি হবে, আগেরটার মতনই। তাহলে এখানে বসাবো, দিয়ে দেখবো কত আসছে। এম এর জায়গায় 1 বসাবো, জি এর জায়গায় 10 বসাবো, সাইন 53 প্লাস 37 বসাবো, কত এলো? 10 সাইন 90 ডিগ্রি, সাইন 90 মানে 1, তাহলে 10 নিউটন। দেখেছো আগের থেকে এই বলটা কম। তার মানে যে কোনো দিকে বল প্রয়োগ করলে হবে না, আর নততল বরাবর বল প্রয়োগ করলে হবে না। যদি এখানে নততল বরাবর বল বলে দিত তাহলে ক্যালকুলেশন করে দিতাম, এটা 12.5, অসুবিধা নাই। কিন্তু যদি বলছে সর্বনিম্ন বল, তাহলে কিন্তু খেয়াল রাখবে আনত তল বরাবর যে অনুভূমিক যে রেখাটা আছে তার সঙ্গে ল্যামডা কোণ করে, ল্যামডাটা কি? ঘর্ষণ কোণ। সেটা ক্যালকুলেশন করার পদ্ধতি হচ্ছে এইটা। সেই ল্যামডা কোণ করে আমাকে বল প্রয়োগ করতে হবে, তাহলে সর্বনিম্ন বল প্রয়োগ করে বস্তুটাকে গতিশীল করা যাবে। বুঝে গেছে? দেখো
কতগুলো কঠিন কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যেগুলো অঙ্ক করতে গিয়ে অসুবিধা হয়, ঘর্ষণের ক্ষেত্রে খুব ভুল হয়। আশা করি তোমাদের এই কনসেপ্টটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরকম আরও কনসেপ্ট আছে অঙ্কগুলো, যখন আমরা ডিপলি চিন্তা করব তখন দেখবো অঙ্কগুলো করতে ভালো লাগবে, যে আমরা অঙ্কগুলো করতে গিয়ে এই যে জায়গাগুলো ভুল করছি, যখন তোমাদের আটকাবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, অঙ্কগুলো ভালো করে প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো করে বুঝবে, তাহলে দেখবে অঙ্কগুলো আরও ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, মাথায় বেশি চাপ নিয়ে লাভ নেই। আরও পরে আরও ভালো অঙ্ক ঘর্ষণের মধ্যে সেগুলো আমরা করব।